আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? তোমাদের সাথে আবারও দেখা হলো এই ন্যারেশন নিয়ে। এর আগের দুইটি বক্তব্য আমি দিয়েছি, সেটি আশা করি তোমাদের কাজে লেগেছে এবং সেই ধারাবাহিকতা আবারও আজকের তৃতীয় একটা বক্তৃতা। আজকের এই আলোচনার মধ্যে আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ন্যারেশনটা আমরা কিভাবে শিখব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা আসলে চিনব কেমন করে, এর কিছু কথা রয়েছে। যদি কোনো ছাত্র এই কথাগুলো নাও বোঝে, তাহলে সে যদি ইন্টারোগেটিভ চিহ্নটাকে বুঝে যে এরকম একটা চিহ্ন, একটা সেন্টেন্সের মাঝে যদি এরকম একটা চিহ্ন থাকে, তাহলে সে ধরে নিতে পারে 100%, সে ধরে নিতে পারে যে এটি হচ্ছে ইন্টারোগেটিভ। এরপরে আমরা আরও ডিটেলসে যাব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে উপস্থাপিত হতে পারে। এর নিয়ম কিন্তু আসলে দুটি, এবং আরও দুইটি অন্যরকম রয়েছে ওর অনুসিদ্ধান্তের মতো। তবে আশা করছি আজকের এই দুইটি নিয়ম যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ইন্টারোগেটিভ ন্যারেশন তো আমরা পারবই, সেক্ষেত্রে আমরা প্যাসেজও বুঝতে পারবো ইনশাল্লাহ। তবে যাই হোক, আর কোনো কথা নেই, আমরা এখন শুরু করছি। তাহলে আমি কি বলছি প্রথমে, যে একটি বাক্যের মধ্যে যদি দেখি যে এই রকম একটা ইন্টারোগেটিভ চিহ্ন আছে বাক্যের মধ্যে, তাহলে আমরা ধরে নিতে পারি যে সেটি ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকার, দুই উপায়ে আমাদের সামনে উপস্থাপিত হবে। একটি হচ্ছে কি অক্সিলারি ভার্ব বেস, আর একটা কি ডাব্লিউএইচ কোশ্চেন যুক্ত। অক্সিলারি ভার্ব কোনটা থাকে, যেমন ডু, ডাজ, ডিড, তারপর অ্যাম, ইজ, আর, শ্যাল, উইল, মে, মাইট, শুড, উড, ক্যান ইত্যাদি। তো এগুলো যখন বাক্যের সাবজেক্টের পূর্বে বসে, তখন কি তৈরি হয়? প্রশ্নবোধক তৈরি হয়। সেটিকে বলা হয় যে অক্সিলারি বেস, ইন্টারোগেটিভ। এখন সেটির একটা নিয়ম রয়েছে। আর একটি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন যুক্ত, অর্থাৎ হাউ, হোয়াট, হোয়েন, হোয়াই, হুইচ এবং হোয়ার। এই জাতীয় সেন্টেন্সগুলো যখন প্রশ্নবোধক আকার ধারণ করে, এরকম হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, ওয়েন ডিড হি কাম হিয়ার, তো এই জাতীয় সেন্টেন্সগুলোর একটা নিয়ম। মূলত নিয়ম একটাই, কিন্তু এখানে কিছু উপস্থাপনার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আসবে। তো বন্ধুরা, আমরা প্রথম সেন্টেন্সটা দেখি যে অক্সিলারি বেস, আর ইউ এ স্টুডেন্ট, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? তাহলে এই যে আরটা এখানে আসছে এবং এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তারপরে রয়েছে ডু ইউ লাইক টি, এখানে ডু আছে, এরকম ডিড দিয়েও আছে। তো আমরা এই জাতীয় সেন্টেন্সটাকে যখন আমরা ন্যারেশন করতে যাব, আমি এখানে তুলে দিলাম, বললাম হি সেড টু মি, এখানে লিখলাম, আমি এখানে লিখে দিলাম যে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। তাহলে এই জাতীয় সেন্টেন্সটাকে যখন আমি করতে যাব, তখন আমি নিয়মটা পরে আলোচনা করব, তার আগে একটু শর্ট। আমরা এখানে সাবজেক্ট হি লিখলাম, হি, এই সেড টুর পরিবর্তে আমরা কি লিখবো এখানে, আক্স মি। আচ্ছা, আমরা কিন্তু এখানে কি বসাবো, যেহেতু অক্সিলারি বেস, তো অক্সিলারি বেস যখন হয় তখন আমরা এখানে ইফ বসাবো, ইফ। ঠিক এরপরে আসছে ইউ, আসছে সেকেন্ড পারসন, পারসন চেঞ্জের নিয়ম। ইউ থাকলে এখানে আমাকে মিকে ধরবে, মিটা আই হয়ে যাবে, ইফ আই। কিন্তু এখানে আর দেয়া আছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমাকে কি করতে হবে, পাস্ট টেন্স করতে হবে। আই সঙ্গে ওয়াজ হয়, ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে অর্থটা কি হলো বন্ধুরা, এখানে ইফ অর্থ কিন্তু যদি না, এখানে ইফ অর্থ হচ্ছে কি না। সে আমাকে জিজ্ঞেস করলো আমি ছাত্র কি না, কিন্তু আমরা ইফ কন্ডিশনাল সেন্টেন্স জানি, তখন কিন্তু এখানে ইফের অর্থ আসলে সংযোগ সাধন করলো কি না। ঠিক একইভাবে আমরা এটিও করতে পারি। তাহলে আমরা পরে দেখাবো যে ডু ইউ লাইক টি, ঠিক এখানে ইফ বসাবো। তাহলে বন্ধুরা, দ্বিতীয় ক্ষেত্রে যদি যাই, হু আর ইউ, তুমি কে। আচ্ছা, তো এখন এখানে একটা প্রশ্ন করি, হি সেড টু মি বা হি সেড টু হিম, বসালাম আমরা এখানে, একটা লিখে দিলাম হু আর ইউ, তুমি কে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটি করতে যাই, সেক্ষেত্রে কি করব, একই রকমভাবে আমরা লিখব হি আস্কড হিম। ঠিক আছে, এখন আমরা কি এখানে ইফ বসাবো না, যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন রয়েছে,
সেখানে আমাদের ওটিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা দেয়া থাকবে আমি সেটা কি বসাবো। তাহলে এখানে আমি হুই বসাবো, তাহলে হু। এখন এখানে যখন প্রশ্নবোধক যখন করতে যাই তখন আমরা কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনের পর সর্বদা অক্সিলারি ভার্ব বসাই, কিন্তু আমাদের ন্যারেশনের ক্ষেত্রে আমাদের আগে সাবজেক্ট বসাতে হবে। এটি একটু আমাদের লক্ষ্য করতে হবে, কারণ আমরা তো প্রশ্নবোধক সেন্টেন্স এরকম বলি, কিন্তু এখন আমরা এটাকে সংযোগ সাধন করবো এবং সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে। এই কারণে সাবজেক্ট দিয়ে শুরু করবো। হি আস্কস মি হু ইউ আছে, তাহলে ইউ কাকে ধরবে, অবজেক্ট পজিশনে হিম আছে। হি আস্কস হিম হু হি ওয়াজ, সে জিজ্ঞেস করলো, হ্যাঁ সে তাকে জিজ্ঞেস করলো কে সে। তাহলে এখানে কিন্তু আমরা আর প্রশ্নবোধক চিহ্ন দিব না, ঠিক এখানে কিন্তু আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব না, এটা আমাদের হচ্ছে এই চিহ্ন। তা আজকে আমি আসলে দুটা নিয়ম দেখালাম, একটা হচ্ছে অক্সিলারি বেইজ আর একটি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন বেইজ। ঠিক আমরা এরকম করে বাকি সেন্টেন্সগুলো করতে পারবো। এখন আমরা আসি সেই নিয়মের ক্ষেত্রে। আমরা অক্সিলারিকে যদি বলি তাহলে অক্সিলারির ক্ষেত্রে আমাদের যে নিয়মটা রয়েছে, আমরা সাবজেক্ট বসাবো, এখানে আস্কও নিতে পারি, ইনকোয়ার্ডও নিতে পারি, ইনকোয়ার্ড অফ। হ্যাঁ, তো আমরা সাধারণত এটাই বসাবো, আস্কটা আগে বসাবো। তাহলে এরপরে আমরা এখানে কি বসাবো, ইফ। ওয়েদার দুইটা লেখা যায়, তো সাধারণত ম্যাক্সিমাম আমরা সব সময় ইফ লিখতে পারি এবং বাকি সব নিয়ম এক। এখানে আমরা যে উদাহরণটা দিয়েছি বোর্ডের একটা উদাহরণ, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদেরকে বলল বা ছাত্রটিকে বলল, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, তুমি কি তোমার পাঠ তৈরি করেছ। এখানে কিন্তু অক্সিলারি বেস হ্যাভ হ্যাজ রয়েছে, এটা অক্সিলারি বেস। ঠিক এখানে কিন্তু অক্সিলারি বেস এই সীমানার মধ্যে এটা লেখা না গেলেও আমরা সবাই জানি যে এটি অক্সিলারি বেস। তাহলে আমরা কি করছি, ঠিক একই কারণে দ্য টিচার asked the student, কি হবে, ইফ ইউ কাকে ধরবে, স্টুডেন্টকে ধরবে। এখানে হি, দুইজন হি হওয়ার কারণে চিহ্ন দিচ্ছি, হি হ্যাড, ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড পাস্ট পার্টিসিপল, ইউ হ্যাভ প্রিপেয়ার্ড হিজ লিসন, ইউ থাকলে ইউর হয়, এখানে যেগুলো আমরা হি বসিয়েছি তাহলে হিজ লিসন তো বন্ধুরা এটি আমরা করলাম অক্সিলারি বেস। হ্যাঁ, আচ্ছা এর পরটা কি আছে আমাদের, এর পরটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন বেস। হি সাবজেক্ট আস্কস, ইনকোয়ার্ড অফ বসাবো আমরা এখানে, ঠিক এখানেও তাই, সাধারণত এটি কেউ করতে চাই না। হি সেইড টু মি হুইচ পেন ডু ইউ লাইক, সে আমাকে জিজ্ঞেস করলো কোন কলমটা তুমি পছন্দ করো। এখানে আমরা লিখতে পারি হি আস্কড মি হুইচ, এবার আমার সাবজেক্ট বসাবো হুইচ পেন। এখানে হুইচের সাথে যদি রিলেশন, হুইচ ছাড়া নাউনটা ছাড়া হুইচ চলতে পারে না, এই জন্য দুটো একসাথে রিলেটেড শব্দ। হি আস্কস মি হুইচ পেন, ইউ আছে, ইউ কাকে ধরে, মিকে ধরবে। সেকেন্ড পারসন অলওয়েজ ফলো অবজেক্ট, পেন, হুইচ পেন আই, তারপরে ডিউ লাই। এখানে ডু মান হচ্ছে অক্সিলারি চিহ্ন, কিন্তু মেইনটা হুইচ, এই ডুটা দেখে টেন্স বুঝলাম, এই কারণে আমি এখানে পাস্ট টেন্স করে দেবো, হুইচ পেন আই লাইকড, এবং ডুটা উঠে গেল। এখানে ডিড যদি থাকতো তাহলে আমরা পাস্ট পারফেক্ট লিখতাম আই হ্যাড লাইকড। অর্থাৎ এই ডুটা অক্সিলারি হলো, এখানে কিন্তু মেইন হিসেবে বসছে না, কিন্তু আমাদের এই হুইচটা এইটা আসল, এটা দেখে আমরা টেন্সকে চিহ্নিত করলাম যে এটা প্রেজেন্ট টেন্স। এটা যদি ডিড থাকতো তাহলে আমরা পাস্ট টেন্স বুঝতাম, এবং ওটি উঠে গেল। হি আস্কস মি হুইচ পেন আই লাইক। তো বন্ধুরা আজকে আমরা আসলে যে দুটি নিয়ম আলোচনা করলাম সেই দুটি নিয়ম বেস, এর পরে আমরা আরও উদাহরণ দেখাবো। তাহলে আমরা মনে রাখবো যে যখন শুধু অক্সিলারি বেস হয় তখন সেখানে আমরা ইফ বসাবো, আর যেখানে ডাব্লিউএইচ কোশ্চেন হয় সেখানে আমরা কি বসাবো, ডাব্লিউএইচ কোশ্চেনটা রেখে দিব। আমরা যদি এই উদাহরণটা লক্ষ্য করি,
আমরা এই উদাহরণটার মধ্যে দেখব যে এখানে প্রশ্নবোধক রয়েছে, হি সেড টু মি শ্যাল ইউজ করা হয়েছে এবং হি সেড টু ইউ শুড আই মেমোরাইজ দ্য পয়েম, আমি কি আমার কবিতাটা মুখস্থ করা উচিত কিনা। তো আমাদের এই নিয়মটি হচ্ছে যখনই শ্যাল এবং শুড দিয়ে কোনো প্রশ্ন করা হবে তখন কিন্তু আমরা শ্যাল এবং শুড উঠাই দিয়ে আমরা সবসময় কি ইউজ করব, উড ইউজ করব। তাহলে কি লিখব আমরা, হি আস্কস মি ইফ, কেন ইফ বসাবো, যেহেতু অক্সিলারি বেস। হি আস্কস মি ইফ আই, সাবজেক্ট কি যাবে, ইফ হি উড ডু ইট। কেন ডু ইট বসাইলাম, কারণ মডালের পর ভার্বের শব্দ সর্বদাই বেস ফর্ম হয়, ডুই থাকবে, কিন্তু শ্যালের কারণে আমরা এখানে সর্বদা উড বসাবো। ঠিক একই কারণে হি আস্কস ইউ, এখানে কি বসাবো, ইফ আই আছে, আবার হি হলো, ইফ হি উড, if he would memorize the poem, আমরা কি চিহ্ন লিখব, ফুল স্টপ রাখবো। তাহলে আমাদের আগের যে দুটো নিয়ম এর সঙ্গে এটি একটু অনুসিদ্ধান্তের মতো হলো যে আমরা শ্যালের জায়গায় উড বসাবো। এই জিনিসগুলো আমাদের জানলেই আমরা আসলে অনেক ভালো করতে পারবো।